ল অ্যান্ড অর্ডার, পরিচালনা নাহিদ রহমান ও লবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় লিগ্যাল এইড সার্ভিসেস, অর্থাৎ আইনগত সহায়তা। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। জি, লিগ্যাল এইড সার্ভিসেস বা আইনগত আর্থিক সহায়তা, যেটাকে আমরা মূল বিষয় বলে চিহ্নিত করেছি, এই বিষয়টা তো আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল একটা বিষয়। এই কারণে যে দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার অর্থনৈতিক কিছু উইকনেসের কারণে কোনো মানুষ দেখা যাচ্ছে মামলা ক্যারি অন করতে পারছে না, এবং এই বিষয় নিয়ে যে আমাদের বিভিন্ন স্কিম, গভর্নমেন্টাল কিছু সার্ভিসেস আছে, এই বিষয়টা অনেকের কাছেই অজানা রয়ে গেছে। তো আপনি তো ফ্রেন্ডশিপ এনজিওতে গুড গভর্নেন্স প্রোগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছেন আপনারা এই বিষয় নিয়ে, এবং এখানে যে লিগ্যাল এইড সার্ভিসেস নিয়ে যে আমাদের আইন রয়েছে এবং এখানে অনেক রকমের সহায়তা রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আলোকিত করার চেষ্টা করবো আমাদের দর্শককে। তো এই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে আইনগত সহায়তা বা লিগ্যাল এইড সার্ভিস প্রদান করার ক্ষেত্রে আমাদের দেশে কি কি আইন প্রযোজ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে সরকার 2000 সালে একটি আইন প্রণয়ন করেছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন 2000 নাম, এই টাইটেলে একটি আইন প্রণয়ন করেছে, এবং 2001 সালে একটি নীতিমালা প্রণয়ন করেছে। আচ্ছা, এর আলোকে বাংলাদেশ সরকার দরিদ্র, অসহায়, আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে থাকে। আচ্ছা, তো এই আইনগত সহায়তা প্রদান আইন 2000 অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিকে কিভাবে শনাক্ত করা হয়? হ্যাঁ, আর্থিকভাবে অসচ্ছল বলতে এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তির বার্ষিক গড় আয় 1 লক্ষ টাকারও কম, এবং এই ক্ষেত্রে আবার একটা প্রভিশন আছে, যে ব্যক্তি মুক্তিযোদ্ধা তার যদি বার্ষিক আয় গড়ে 1,50,000 টাকার কম হয়, এবং শ্রমিক যারা আছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, তাদেরও বার্ষিক গড় আয় যদি 1 লক্ষ টাকার কম হয়, বা কোনো ব্যক্তি শারীরিকভাবে ফিজিক্যালি ডিজেবল আছে, আর্থিক শারীরিকভাবে অক্ষম, আংশিক অক্ষম বা সম্পূর্ণ অক্ষম, এমন ব্যক্তিগণ আইনগত সহায়তা আওতায় আসতে পারবে। আচ্ছা, তো আপনি বলছেন যে বছরে যদি কারো 1 লক্ষ টাকার কম হয় তাহলে সে আইনি সহায়তার জন্য প্রদানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবং এটা তো মূলত আইনগত সহায়তা। আমি যদি এই আইনটাকে বিশ্লেষণ করি, আইনগত সহায়তা বলতে আপনি বলছেন যে কেউ যদি অর্থনৈতিক কারণে কোনো মামলা চালাতে না পারে, সে যাতে অ্যাক্সেস টু জাস্টিসে ডিনাইড না হয়, সেক্ষেত্রে তাকে সরকার বা এই সার্ভিসেস থ্রু দিয়ে আর্থিক সহায়তা প্রদান করবে। আর্থিক এবং মামলা পরিচালনার জন্য যা যা খরচ আছে সমস্ত খরচ সরকার বহন করে। আচ্ছা, তো এই জাতীয় আইনগত সহায়তাকে আরো প্রয়োগ করার জন্য একটা দিবস, একটা তারিখে পালিত হয়ে থাকে পাবলিককে আরো অ্যাওয়্যার করার জন্য, যাতে মানুষ এই সার্ভিসটা অ্যাভেল করে থাকে। এটা অ্যাকচুয়ালি কয় তারিখ? 28 এপ্রিল। আচ্ছা, এই দিবসটি শীঘ্রই আসতে যাচ্ছে, আমাদের খুব সামনে নিকটেই আছে। 28 এপ্রিল এটা জাতীয় আইনগত সহায়তা দিবস হিসাবে সমস্ত রাষ্ট্রে এটা পালিত হয়, এবং এটা 2013 সাল থেকে এটা পালিত হচ্ছে। 28 এপ্রিল করার কারণটা হলো 28 এপ্রিল 2000 সালে এই আইনটি পাশ হয়েছিল, এই কারণে এই তারিখটি গ্রহণ করা হয়েছে। রাইট। তো আমাদের একটা টেলিফোন রয়েছে, আমরা খুব শীঘ্রই আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো, সরি লাইনটা কেটে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি ভালো আছি, বলুন ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি গোপালগঞ্জ থেকে বলছিলাম, শেখ ইমরান হোসেন রাজু। জি,
যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটি মামলা, যেমন 7 ধারার মামলাটি, এটা অনেক সময় দেখা যায় বিচারক যদি চায় এই মামলাটা খুব অল্পতে শেষ করতে, কিন্তু আপনার এই মামলাটা দেখা যায় যে অনেকবার হাজিরা যেতে হয়, জি যার কারণে একজন সাধারণ মানুষের পক্ষে উকিলকে প্রত্যেকবারই 500 থেকে 1000 টাকা দিতে হয়। জি এ ব্যাপারে একটু বলবেন ঠিক আছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, বুঝতে জি, পারছি। আমাদের দেশে যে প্রচলিত লিগ্যাল সিস্টেম আছে Right. সেখানে আসলে মামলার দীর্ঘসূত্রিতা আছে রাইট, এবং এই মামলার জটিলতাও আছে, আইনেরও জটিলতা আছে। আসলে আমরা যারা লিগেলে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছি, আদালত আছে, আদালতের দায়িত্ব পালন করছি, এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে মনোভাব নিয়ে এগিয়ে আসলে আমাদের এই বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। রাইট। এবং এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যখন একটা মামলা পরিচালিত হয় তখন দুই সাইডেরই একটা কন্ট্রিবিউশন আছে। অনেক সময় একটা সাইড এটাকে আরো প্রলং করে তারা আরো জিনিসটাকে অন্যভাবে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রেও আসলে উল্টা পাশে অনেক ক্ষেত্রে আইনের বাধ্যবাধকতার কারণে আদালতের এবং আইনজীবীদের অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, কারণ আমাদের সিভিল প্রসিডিউর, সিভিল প্রসিডিউর কোড, তারপরে আমাদের ফৌজদারি কার্যবিধি, এগুলো অনেক একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আছে এবং এটা অনেক দীর্ঘদিনের পুরনো আইন। আমাদের বিভিন্ন সংস্কারের মাধ্যমে একটা পর্যায়ে চলে আসছে, ইনশাল্লাহ আমরা আশা করছি অতি দ্রুত আমরা এগুলো সফলগুলো পাবো। রাইট, অবশ্যই। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান এই অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে থাকে? এটা বাংলাদেশ সরকার এই আইনের আলোকে একটি বিধিবদ্ধ সংস্থা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠিত হয়েছে। আচ্ছা। এই সংস্থার অধীনে জি বাংলাদেশের 64টা জেলাতেই একটি করে লিগ্যাল এইড কমিটি আছে। এই কমিটির মাধ্যমে জি এবং এই আইনে আবার 2011 সালে আরো কিছু বিষয় সন্নিবেশিত হয়েছে কার্যকরী, যেমন উপজেলা কমিটি গঠিত হয়েছে, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে, সুপ্রিম কোর্ট কমিটি কার্যকরী হয়েছে, তারপরে চৌকি আদালত। চৌকি আদালত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে। এটা এখনো ওই উপজেলা পর্যায়ে কিছু কিছু ভূমি বন্দোবস্তের ব্যাপারে চৌকি কোর্ট এখনো প্রতিষ্ঠিত আছে। এখানেও লিগ্যাল এইড সরকারি লিগ্যাল এইড সার্ভিস দিচ্ছে। তারপর শ্রমিকের, এটা তো বললাম, সুপ্রিম কোর্ট সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই 2011 সালে এটা কার্যকরী। সুপ্রিম কোর্টে যারা কোনো পক্ষ কোনো আপিল, রিভিউ, রিভিশন, যে কোনো মামলা মোকদ্দমার বিষয়ে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড সর্বত রকম সহযোগিতা করছে। এখন সর্বক্ষেত্রেই যে কোনো আইনের যে কোনো শাখাতেই যে কোনো স্তরেই লিগ্যাল এইড প্রযোজ্য আছে এবং সরকার সমস্ত খরচ বহন করার জন্য যারা আর্থিকভাবে অসচ্ছল, গরিব, অসহায়, তাদের জন্য সমস্ত ব্যবস্থাই আছে। রাইট। আমাদের আরো একটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি হ্যাঁ স্যার, আমি মুরাদ বলছিলাম কুষ্টিয়া জেলা থেকে। স্যার, আমার একটা জমি আমি দোকান হিসাবে ভাড়া দিই, ঠিক আছে? জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, ভাড়া দিই। এখন ভাড়া দেওয়া 24/3/1969 সালে মাগুরা মোহাম্মদপুর, যেখানে 1971 সালে পাক বাহিনীরা বোম্বিং করে যে রেজিস্ট্রি অফিস খোলা ফেলে, সেখান থেকে একটা ভুয়া কাগজ দেখে এবং আরো একটা কাগজ দেখাচ্ছে আমি যার কাছ থেকে জমি কিনেছি সর্বতানি সরকারি কাগজ বাবা মহিন আলী সরকারের কাছ থেকে কিনছে। আমার ওই জমি কিনা হচ্ছে 24/3/1981 সালে, ঠিক আছে? জি বলুন। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, ইনি আমার কাছ থেকে ভাড়া নেয় 2010 সালে আচ্ছা ডিসেম্বরে, এবং 2010-এর 1 নভেম্বর 2011 সাল থেকে তার ভাড়া কার্যকারী হবে। এর মধ্যে তার ঘর নির্মাণের সময় ছিল। স্যার, এর মধ্যে সে আমার একটা নোটারি পাবলিক দলিল দেখাচ্ছে আমাকে, অ্যাডভোকেট মকসুদ আলী কার্যালয়, কুষ্টিয়া জেলা, জজকোর্ট, ঠিক আছে? নিয়ে সে আমার সাথে সলটা তৈরি করে নোটারি পাবলিক বিক্রি করছে। আমি এটা নিয়ে কুষ্টিয়া সদর থানাতেও বসি এবং কুষ্টিয়া কোর্টে একটা কেস করি 20/22/13
আচ্ছা, বুঝতে পারছি যে আপনার বিষয়টা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বুঝতে পারছি আপনার বিষয়টা খুব কমপ্লিকেটেড এবং এটা আসলে কোনো কাগজপত্র না দেখে, কোনো প্রপারলি বিশ্লেষণ না করে আমাদের পক্ষে কোনো মতামত দেওয়া সম্ভব হবে না। আমরা আপনাকে অ্যাডভাইস করব, যারা ল্যান্ড রিলেটেড মামলা করে থাকে আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। জি, আবার আমাদের দেশে একটা আইন আছে, ভাড়াটিয়া নিয়ন্ত্রণ আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991। এই আইনের আলোকেও যারা এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করেন, যে আইনজীবীরা এক্সপার্ট আছেন, তাদের সাথে কথা বললে উনি একটা সুফল পাবেন। একটা অবশ্যই। আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো 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 আচ্ছা, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আমার একটা কোশ্চেন ছিল। জি, প্লিজ বলুন। যে আমার এক আত্মীয়, ওনার বিয়ে হয়ে গেছে 2-3 বছর যাবে। আচ্ছা, বিয়ের আগে ওনার হাজবেন্ড ওনাকে বলছিল যে একটা বিয়ে করছে, কিন্তু এখন দেখা যায় যে উনি এর আগে 4টা থেকে 5টা বিয়ে করছে। হ্যাঁ, কিন্তু মানে বিয়ে করছে সেটা ঠিক আছে, এখন সে বিভিন্ন যৌতুক দাবি করে, আর হচ্ছে আপনার বিভিন্ন তাকে টর্চার করতেছে। উনি যদি আর্মি কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী যদি কেউ একের অধিক বিবাহ করতে চায়। যে আমরা আবার ফেরত আসছি একটু ব্রেকের পর। প্রিয় দর্শক, নিতে যাচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরে আসছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভেরিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভেরিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, জি, আমাদের পূর্বে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে তার থেকে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে পরবর্তীতে সে মালিকানা দাবি করেছে। তো এখানে আইনে বলা আছে যে কেউ যদি চুক্তির মাধ্যমে, যদি লিখিত দলিল থাকে, ভাড়াটিয়া বাড়িওয়ালার যে চুক্তি যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে ভাড়াটিয়া যদি অ্যাডভান্স পজিশনের মাধ্যমে মালিকানা দাবি করে বা অন্য কোনো প্রক্রিয়া মালিকানা দাবি করে, তখন তার এই মালিকানা গ্রহণযোগ্য হবে না। রাইট। তো আমরা আমাদের দর্শকের আরেকটা প্রশ্ন ছিল, অন্য এক দর্শকের মুসলিম পারিবারিক আইনের একটা কোশ্চেন ছিল যে বহু বিবাহের ক্ষেত্রে আমাদের এখানে বহু বিবাহর মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বহু বিবাহর বলা আছে, যদি কোনো ব্যক্তি একের অধিক স্ত্রী গ্রহণ করতে চায়, সেই ক্ষেত্রে তাকে সালিসি পরিষদ, ইউনিয়ন পরিষদ যদি হয়, যদি গ্রাম লেভেলে হয়, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে, চেয়ারম্যানের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি সালিসি পরিষদ গঠনের মাধ্যমে তখন তাকে ওইখানে বহুবিবাহের দরখাস্ত করতে হবে, এবং সালিসি পরিষদ স্ত্রী থেকে অনুমতি নিয়ে দিবে। পার্সোনালি সে ব্যক্তিগতভাবে স্ত্রীর কাছ থেকে আলাদাভাবে কোথাও কোনো অনুমতি নিয়ে নিল, ওটা কার্যকরী হবে না। সালিসি পরিষদের মাধ্যমে স্ত্রীর কাছ থেকে যদি অনুমতি নেয় প্রথম স্ত্রীর কাছ থেকে, সেক্ষেত্রে সে একাধিক বিবাহ করতে পারে। এটা যদি সে না করে,
এই আইন ভঙ্গ করে যদি কেউ দ্বিতীয় বা একাধিক বিবাহ করে, সেক্ষেত্রে সে অপরাধে শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য তার জেল জরিমানা সবকিছু হতে পারে। তো ওখানে ওনার একটা ভালো রেমেডি রয়েছে, যে ওখানে তার একটা ভালো রেমেডি রয়েছে। সেই ক্ষেত্রে এখানে একটা আমাদের আজকের বিষয়বস্তুর সাথে এটা খুবই রিলেটেড। এখানে সরকার স্পেসিফিক বলে দিয়েছে যে এই বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা দেনমোহরের মামলায় কেউ যদি আর্থিকভাবে অসচ্ছল হয়, তো সে এই লিগ্যাল এইডে দরখাস্তের মাধ্যমে সরকারি খরচে এই আইনগত সহায়তা পেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আমাদের আরো একটা টেলিফোন রয়েছে, সরি লাইনটা কেটে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, জি, তো শুনতে পাচ্ছিলাম না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার যে মিশন আর ভিশনটা কি যদি একটু এক লাইনে বলতেন। জি, মিশন হলো আইনগত সহায়তার এটা মানটা যেন, এটা যেহেতু ফ্রি, এটার মানটা যেন নিম্নমানের না হয়। এটা যেমন কোনো ব্যক্তি অর্থ খরচ করে যেই ধরনের সহায়তা পেতে পারত, সরকার তার নিজের খরচেও ব্যক্তিকে ওই মান সম্পন্ন সেবার জন্য দিতে পারে। এইটা অন্যতম প্রধান মিশন, এবং এটার সাথে হলো এটার মনিটরিংটা হলো মূলত যেটা যেন নিশ্চিত হয়, এটা অন্যতম প্রধান মিশন। আচ্ছা, আর ভীষণ মূলত দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেন আইনের আওতার বাইরে না যায়, তারা যেন আইনগত সহায়তা পেতে পারে, অর্থ যেন তার জন্য আইন সহায়তার কোনো বাধা না হতে পারে, এটাই হলো আমাদের সরকারের এবং রাষ্ট্রের ভীষণ এই আইনটা প্রণয়নের ক্ষেত্রে। রাইট, আমাদের আরো একটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। একটা যে মাইনসিংহে, একটা মামলা দুইবার ফাইনাল আসছে। আচ্ছা, একবার আসছিল, এটা আবার রিসিভ করে আবার পুনরায় আবার দিচ্ছে আর কি, থানায় দিচ্ছে। আবার আসছে, কিন্তু এটা 3টা ডেট করার পরে মানে শেষ হয় না। এটা কি বুঝতে পারতেছি না কি হচ্ছে, আবার নতুন ডেট করছে। এটা কি বিষয়ের মামলা, এটা কি বলতে পারবেন? একটা মিথ্যা মামলা করছিল একটা অশ্লীল লোক, কিছু মানুষের উপরে আর কি। 27 জন লোকে আসামি করে এটা মারামারি মামলা দিচ্ছিল আর কি। দ্রুত বিচারে, দ্রুত বিচারে, জি জি জি, দ্রুত বিচারের মামলা তো গুরুতর অপরাধ বিষয়ক মামলায় দ্রুত বিচার গ্রহণ করে। জি, একটু জি, ধন্যবাদ। এইটা এই বিষয়ে মামলার দ্রুত বিচারে যেহেতু মামলা, উনি যে তুচ্ছ ঘটনার কথা বলেছে, আসলে দ্রুত বিচার যে মামলা গ্রহণ করে খুবই গুরুত্বপূর্ণ, এবং যে মামলাগুলো যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে, এগুলোকে তাড়াতাড়ি ভার্ডিক্ট। কিন্তু এটা মামলার বিষয়বস্তু না জেনে আসলে এই বিষয়ে বলার বিষয় না। তবে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে বিষয়টা হলো, এটা থানাতে কোর্ট থেকে পাঠিয়েছে হলো চার্জশিট বা অধিকতর তদন্তের জন্য হয়তো বা পাঠিয়েছে, অথবা এটা তখন এটার সাথে সাপ্লিমেন্টারি কোনো এই চার্জশিট যোগ হয়েছে, বা এটা থেকে কোনো কেউ ফাইনাল রিপোর্ট কারোর বিরুদ্ধে দেওয়া, কারোর পক্ষে দেওয়া হয়েছে, এটার জন্য কোনো বিষয় হতে পারে না দেখে বলা যাচ্ছে না। রাইট, এবং সে কারণে এটা ডিলে হতেই পারে, এটা ডিলে হতেই পারে, যেহেতু গুরুতর দ্রুত বিচার যেহেতু যে মামলাটা নিয়েছে, এটা অবশ্যই গুরুতর কোনো বিষয়। রাইট, তো কে বা কারা সরকারি খরচে আইনগত সহায়তা পেতে পারে? তা আপনি বলছিলেন যে গরিব, দরিদ্র, এবং এখানে একটা স্কিম করা আছে যে যাদের বার্ষিক ইনকাম হতে হবে 1 লাখ টাকার নিচে। তো এটা ছাড়া কি আর কোনো ক্রাইটেরিয়া রয়েছে? আর কোনো ক্রাইটেরিয়া, যেমন যে কোনো শিশু বা শারীরিক বা মানসিক বা যৌন নির্যাতনের শিকারী, যে ভিকটিম যৌন নির্যাতনের শিকার হতে পারে, বা শারীরিক কোনো পারিবারিক সহিংসতা বা কোনো কারণে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে পারে, এই ব্যক্তিরা পারেন। তারপরে আমরা একটা এখানে দেখছি যে বয়স্ক ভাতা পান। আমরা এখন এই দরিদ্র আইডেন্টিফাই করার জন্য গভর্নমেন্ট কিছু ক্রাইটেরিয়া আইনের মধ্যে বলে দিয়েছে। যেমন হলো যে ভিজিটি কার্ডধারী ব্যক্তি, বা সরকারের যে গুচ্ছ গ্রাম বা আদর্শ গ্রাম, এখানে তারা ভূমি বন্দোবস্ত পেয়েছে থাকে, এরকম ব্যক্তি, বা পাচারের ফলে, নারী পাচার বা শিশু পাচারের ফলে যারা ভিকটিম হয়েছে, তারা অ্যাসিডের কারণে যে যারা ভিকটিমাইজ হয়েছে, তারা, এমন অনেক ব্যক্তি আছে, তারা আইনগত সহায়তা পেতে পারে। যেমন এখানে যেমন এভাবে বলা হয়েছে, তো আমরা শুধু এভাবে দেখলে হবে না, মামলার বাদী, বিবাদী, ফরিয়াদি, আসামি, যে কেউ আইনগত সহায়তা পেতে পারে। এখানে শুধু বাদী না, সবাই আইনগত সহায়তা পেতে পারে, কারণ ন্যাচারাল জাস্টিসের একটা বড় বিষয়, সবারই আইনগত
শেল্টারের তার নিজের বক্তব্য প্রকাশের এবং প্রকাশের অধিকার রয়েছে, এটা বলার জন্য অবশ্যই তাকে দিতে হবে। আর কারাগারে আটক, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কারাগারে যারা বিনা বিচারে, অনেক আমাদের দেশে আমরা এটা দেখে থাকি সচরাচর, অনেক ব্যক্তি বিনা বিচারে কারাগারে দীর্ঘদিন আটক থাকে। সেই ক্ষেত্রে হয় তারা কোনো অনেক দরিদ্র মানুষ, তারা লয়ার নিয়োগ করতে পারে না, তখন তারা ওই বিনা বিচারেই মাসের পর মাস, দিনের পর দিন কারাগারে আটক থাকে। এই ক্ষেত্রে কারাগারে আটকের ক্ষেত্রে এই আইনে বলে দেওয়া আছে জেল কর্তৃপক্ষের কাছে এইটার এই দরখাস্তটা থাকবে, ওইখানে সে সরাসরি জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আবেদন করতে পারবে এবং সরকার তাকে তার আইনি যতগুলো সহায়তা দেওয়া দরকার সব রকম সহায়তা তাকে সরকার দিবে। আচ্ছা, আমাদের আরো কিছু ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার একটা পরামর্শের জন্য ফোন দিচ্ছি যে আমি একজন সহকারী চাকরি। জি। তো আমার ভাগ্নির একটা সমস্যা হচ্ছিল যে ভাগ্নির হাজবেন্ড ওকে ডিভোর্স করে দিবে এরকম টর্চার করতো যৌতুকের বিষয়ে। আচ্ছা। ভাগ্নি দুটো মামলা করে তার ব্যাপারে ভাগ্নি জামাই বিষয়ে নারী নির্যাতনের মামলা করে। তো ভাগ্নির জামাই সরাসরি গিয়ে উকিল ধরে আপোষ করে নেয়, জামিন হয়ে নেয়। তারপরে ওইটার বিষয়ে আমরা কয়েকজন বসছিলাম, আমার বোন এবং আমার সাথে আরো 2-1 লোক ছিল, এরা ভাগ্নির জামাই বাড়িতে যেয়ে বসি এই বিষয়গুলো নিয়ে। বসার পরে ভাগ্নির হাজবেন্ড আমাদেরকে চাঁদাবাজি করে ধরিয়ে দেয়। তার শাশুড়ি, ভাগ্নির মা এবং আমিও না বাড়ির মামা শ্বশুর আমাদেরকে সব চাঁদাবাজি করে ধরে দেয়। ঠিক আছে, তো আমি এখন জামিনে বেরিয়েছি এবং আমার বোনও জামিনে বেরিয়েছি। তো এই বিষয়ে চাঁদাবাজি বলে মামলা করে, কিন্তু চাঁদাবাজির বিষয়ে কোনো টাকা পয়সা ওনারা ওইখান থেকে উদ্ধার করতে পারেনি। আচ্ছা, তো এখন আমার কি করণীয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অত্যন্ত দুঃখজনক। জি, এখানে যে বিষয়টা হলো, ভদ্রলোক বললেন যে নারী নির্যাতনের মামলা করেছেন। নারী নির্যাতন, শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এ ওখানে যৌতুকের জন্য যে নির্যাতন করা হয় 11 গ ধারায় বলা আছে। এখানে একটা বিষয় হলো নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আপোষ মীমাংসার কোনো সুযোগ নেই। এখন উনি যদি যৌতুক নিরোধ আইন 1980-এর 3 বা 4 ধারায় যদি মামলা করে থাকেন, সেই ক্ষেত্রে আপোষের একটা সুযোগ ছিল। এখন আসলে আমরা আদালতের মাধ্যম ছাড়া আউট অফ কোর্ট অনেক সময় এভাবে মীমাংসা সালিশের মাধ্যমে মীমাংসা করতে যে এরকম অনেক বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার শিকার আমরা আরো অনেক হতে দেখেছি। এজন্য আমাদের সব ক্ষেত্রে পরামর্শ হবে যে কোনো আপোষ মীমাংসা যখন এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালতে প্রি ট্রায়াল বা একটা পর্যায়ে পর্যন্ত আদালতেই এটার মীমাংসার ব্যবস্থা আছে। দেওয়ানি আইনেও যেমন বিকল্প বিরোধ নিষ্পত্তি আছে, এবং ফৌজদারি আইনেও বিকল্প বিরোধ নিষ্পত্তি আছে, এবং সরকার এটাকে এনকারেজ করছে যে মামলা জট এবং অন্যান্য আরো অনেক ব্যয় এগুলো কমানোর জন্য আমরা ওদিকে মনোযোগ দেওয়া দরকার। আর চাঁদাবাজি মামলায় মিথ্যা মামলা, আসলে মিথ্যা মামলা বিষয়টা একটু জটিল, যেহেতু মামলা হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, এটা একটা আইনি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা সম্পন্ন করেই মামলাটা শেষ করতে হবে, এর বাইরে কিছু করার নেই আসলে। তো আমাদের সময় স্বল্পতা রয়েছে, তারপরে জানতে চাচ্ছি যে কোন কোন বিষয় মামলা মানে কোন কোন বিষয়ের মামলায় আর কি আইনগত সহায়তা দেয়া হয়ে থাকে? বলছি আমাদের মূলত ফৌজদারি, দেওয়ানি এবং মূলত যে এবং পারিবারিক মামলা। আচ্ছা, পারিবারিক মামলার ক্ষেত্রে মূলত এটা আসলে আমরা অনেক বেশি দেখতে পাই যে পারিবারিক, যেমন কাস্টোডি অফ চিলড্রেন, সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলাগুলো হয় পারিবারিক আদালতে। এই মামলাগুলোর ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকে লিগ্যাল এইড। তারপরে ভরণ পোষণ, ডিভোর্স হয়ে যাচ্ছে, ভরণ পোষণ পাচ্ছে না, বা দীর্ঘদিন স্বামী স্ত্রী সেপারেট থাকছে, সন্তান মায়ের কাছে থাকছে কিন্তু বাবা কোনো খোঁজ খবর নিচ্ছেন না, কোনো ভরণ পোষণ দিচ্ছে না, মাও পারিবারিক কোর্টে মামলা কিন্তু আইনজীবী নিয়োগের মাধ্যমে করতে হয়। যেমন অন্যান্য নারী শিশু নির্যাতন বা অন্যান্য যে খুন, ধর্ষণ, এইসব মামলাগুলোতে যেমন গভর্নমেন্ট সরকারি পিপিরাই সরকারি পক্ষে মামলা পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে বাদীর মামলা, যারা ফরিয়াদি তাদের পিটিশনারদের মামলা পরিচালনা খরচ হয় না, কিন্তু এই পারিবারিক মামলায় কিন্তু আইনজীবী নিয়োগের মাধ্যমে এই মামলাগুলো পরিচালনা করতে হয়। তো আইনজীবী নিয়োগ মানে একটা ব্যয় সাপেক্ষ বিষয়। অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে অর্থের অভাবে, অসচ্ছলতার কারণে আর্থিক পারে না অনেকে, তখন গভর্নমেন্ট এই সহায়তাগুলো দিচ্ছে।
রাইট, এবং এটা কোন সময় বা কোন পর্যায়ে একটা মামলা থাকা অবস্থায় সহায়তা প্রার্থী আইনগত সহায়তা পেতে পারে? এটা মামলার যে কোনো স্টেজেই জি। এটা পেতে পারে। যেমন মামলা শুরুর আগেই যে একটা কেউ ভিক্টিমাইজ হলো, যে কেউ মামলা করতে চাচ্ছে বা কেউ তার অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সে মামলা করার পূর্বেই লিগ্যাল এইড অফিসে যেতে পারে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, আইনি তথ্য নিতে পারে বিনামূল্যে। আবার যদি আমি মামলা ফাইল করে ফেলেছি কোনোভাবে, কিন্তু মামলাটা তো একটা চালানোর একটা প্রক্রিয়া আছে, ধাপগুলো আছে, Right. একটা পর্যায়ে যে আমি আর ক্যারি করতে পারছি না, সেই ক্ষেত্রে লিগ্যাল এইডে যদি আমি দরখাস্ত করি যে আমি মামলাটা এই পর্যন্ত নিজে ক্যারি করতে পেরেছি, এখন আর পারছি না, Right. সেই ক্ষেত্রে আবার লিগ্যাল এইড ওই পর্যায়ে থেকে বাকি মামলাটা শেষ করা পর্যন্ত সহায়তা প্রদান করতে পারে। আচ্ছা, এবং এটা যে কোনো মোটামুটি যে কোনো মামলা শেষ হয়ে গেছে, আমার বিরুদ্ধে রায় হয়েছে, জি। আমি এই রায়ে সন্তুষ্ট না, এখন আমার হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট জাজ বা সেশন জাজ, যেখানে যে আপিল বিভাগ, যে কোনো জায়গাতে আমার আপিলের প্রভিশন আছে, জি। এই আপিল পর্যায়েও এই মামলায় লিগ্যাল এইড কমিটি সহায়তা আচ্ছা। প্রদান করতে পারে, সর্বক্ষেত্রে করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যেটা জানতে চাচ্ছিলাম যে খুব ব্রিফলি যদি আমাদেরকে বলতেন যে বাংলাদেশে এক্সিস্টিং কিছু সংস্থা রয়েছে যারা বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে, এবং হয়তো এরা এই বিষয়টি নিয়ে অনেকেই হয়তো আমাদের জনসাধারণ জানে না, তো আপনি যদি তাই সেই সংস্থাগুলোর নাম একটু বলতেন। জি, আমরা বাংলাদেশে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান জনগণের দরিদ্র, অসহায়, আর্থিকভাবে অসচ্ছল, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আইনি সহায়তা দিয়ে আসতেছে। যেমন ফ্রেন্ডশিপ প্রত্যন্ত চরাঞ্চলে যারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কয়েক ঘন্টার দূরবর্তী বিচ্ছিন্ন চরে বসবাস করে, এই জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রতিটা চরে একটি করে আইনি তথ্য কেন্দ্র স্থাপন করেছে। এই তথ্য কেন্দ্রে প্যারালিগ্যাল নিয়োগ করা হয়েছে, যারা প্রশিক্ষিত প্যারালিগ্যাল, তাদের মাধ্যমে ডিস্ট্রিক্ট লেভেলে লয়ার নিয়োগ করা আছে, তাদের মাধ্যমে বিভিন্ন আইনি তথ্য এবং পরামর্শ, কিভাবে আইনি তথ্য পরামর্শ পেতে পারে বা আইনি সেবা পেতে পারে, কিভাবে গভর্নমেন্ট লিগ্যাল এইড সার্ভিসগুলোর সাথে ইনক্লুড হতে পারে, এগুলোর জন্য ফ্রেন্ডশিপ কাজ করছে। এর বাইরেও আরো যেমন ব্লাস্ট আইন ও সালিশ কেন্দ্র, তারা সরাসরি ব্র্যাক, বাংলাদেশে মহিলা আইনজীবী পরিষদ, আচ্ছা, আমরা অনেক আসলে, প্রতিষ্ঠান এগুলো কাজ করছে, এগুলো নিয়ে জি। আরো অনেক প্রতিষ্ঠান কাজ করছে। রাইট, আমরা আসলে সময়ের একদম শেষ প্রান্তে চলেছি। আর অনেক প্রশ্ন ছিল, তারপরেও বলছি আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাদের ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হয়েছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।